আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এত দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, যে এত দুর্নীতি, কিন্তু কেন্দ্রে যে সরকার রয়েছে তারও তো ব্যাপক দুর্নীতির কথা সাম্প্রতিককালে সামনে এসেছে, কিন্তু কোথাও গিয়ে সেগুলো নিয়ে আমরা সংবাদ মাধ্যমে আলোচনা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের কোন বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেওয়া উচিত? প্রথম কথা তার নিজের জীবন, এবং সেই জীবনে সবচেয়ে জরুরি জায়গাটা হচ্ছে তার তো রুটি রুজি, ওষুধ, ছেলেমেয়ের ভবিষ্যৎ। সাধারণ মানুষ যেভাবে ভেবে থাকেন আর কি, তার নিজের রুটি রুজিটাই সেটাই সে থাকতে পারছে না। আজকে আপনি যদি কেন্দ্রীয় সরকারের কথাই বলেন, তাহলে তারা এদিকে বলছেন 8%-এর ওপর জিডিপি, তাহলে আবার 80 কোটি লোককে কেন ফ্রি রেশন দিতে হচ্ছে? একদিকে ওনারা বলছেন 80 কোটি লোককে ফ্রি রেশন দেবো, অন্যদিকে খাদ্যে ভর্তুকি কমিয়ে দিয়েছেন অনেকটা। সমস্ত রকমের যত রকমের বাজেট দেখা যায় 2019-এর পার্সপেক্টিভেও যদি দেখা যায়, তাহলে দেখা যাবে সব ক্ষেত্রে ভর্তুকি তো বন্ধই, কিন্তু মূল যে বাজেট, যেমন শিক্ষার ক্ষেত্রে বাজেটটা এতটাই কমে এসছে, স্বাস্থ্যর ক্ষেত্রে বাজেট এতটাই কমে এসেছে যে যেখান থেকে দাঁড়িয়ে মূলত মানুষকে নিজের পকেট থেকেই তাকে তার চিকিৎসা ব্যবস্থা করতে হচ্ছে। কেননা সরকারি জায়গাগুলোকে ক্রমশ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বেসরকারি জায়গায় গিয়ে তাকে চিকিৎসা করতে হচ্ছে। আর বাকিটা পড়ে রইল হচ্ছে ভবিষ্যৎ। যে পরিমাণ জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, যে পরিমাণ বেকারি, এখন 27%-এর উপর বেকারি চোখের সামনে দেখা যাচ্ছে, যেটা নিজেরাই স্বীকার করছেন, ওটা অন্য কারোর কথায় যেতে হবে না। তো সেরকম একটা জায়গায় মানুষের রুটি রুজি, তার স্বাস্থ্য, শিক্ষা, এই সবটাই একেবারে সাংঘাতিক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। যেটা আপনাকে আমি বললাম যে একটা দেশে যখন 80 কোটি লোককে ফ্রি রেশন দেওয়ার কথা বলতে হয়, তখন আর সেই দেশটা সম্পর্কে কি অবস্থা সেটা বলে বোঝাতে হয় না। তো এটাই মূলত সাধারণ মানুষের কাছে প্রধান সমস্যা, যে আমি এই সরকারকে রাখবো, বদলে যাতে এগুলোর দিকে চোখ না পড়ে, তার জন্য রাম মন্দির, বুলেট ট্রেন, হ্যান ত্যান। বিশেষত যারা মধ্যবিত্ত আছেন এবং উচ্চ মধ্যবিত্ত আছেন, তারা মনে করছেন যে এই বিজেপি সরকারটিই থাকা ভালো। কিন্তু যদি তারা যেই আইনগুলো পাল্টেছে, সেই আইনগুলোর দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে সাংঘাতিক একটা প্রবণতা হচ্ছে প্রথমেই জুডিশিয়ারিকে বাদ দেওয়া, কতগুলো নিজস্ব কমিটি তৈরি করা। যেমন এতদিন ধরে আপনি জানতেন যে আপনার ওষুধে কেউ যদি ভেজাল দেয়, তাহলে তার জন্য একটা জরিমানা আছে, প্লাস জেল আছে। নতুন যে আইন এসেছে সেখানে জরিমানা ডাবল হয়ে গেছে বা ট্রিপল হয়ে গেছে, কিন্তু একটা কমিটি আছে, যে কমিটি সিদ্ধান্ত নেবে এই ডাবল ট্রিপলটা সে দেবে কি না, কিন্তু তার কোনো দিন জেল হবে না। এটা সাংঘাতিক একটা আইন। তো সেই আইনটা সম্পর্কে ওয়াকিফাল নয়। তার কারণ আমরা যদি তাকিয়ে যদি দেখি যে আমাদের দেশের যাবতীয় 80% নয়, 90% সংবাদ মাধ্যম, গণমাধ্যম, সেটা কিনে বসে আছে 12 থেকে 14টা লোক, মাত্র 12 থেকে 14টা লোক সেগুলো কিনে বসে আছে, প্রধান গণমাধ্যম। তো সুতরাং আপনি সাধারণ মানুষের কাছে এই সংবাদগুলো প্রায় পৌঁছবে না, যে আজকে চাষিদের যে আন্দোলন, এমএসপির, ওনার এই নরেন্দ্র মোদীর বলা বা দাবি করা যে এমএসপি দেব আমরা, সেটার থেকে ওনারা 100 মাইল পিছনে চলে গেছেন, দেবেন না। বদলে আপনারা নিশ্চয়ই সবাই জানেন সংবাদ মাধ্যমে যে বিশাল বিশাল গোডাউন হয়ে রয়েছে অলরেডি, সেইখানে সমস্ত শস্য মজুত করা হবে এবং মূলত কর্পোরেটাইজেশন অফ দ্য এগ্রিকালচার, সেটার একটা সম্পূর্ণ পাকা ব্যবস্থা হয়ে গেছে। ফলত চাষি যদি ভর্তুকি না পায়, চাষি যদি সে কোনো রকমভাবে তার ফসল সে সরাসরি বাজারে না বেচতে পারে, মাঝখানে যদি সে ফোড়েদের মাঝখানে পড়ে, তার যদি কোনো রকম হিমঘর না থাকে বা একটা মান্ডি না থাকে, যেখানে খুব কাছে
যতগুলো কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনেই বারবার করে বলা হয়েছে 30 কিলোমিটারের মধ্যে একটা করে মান্ডি, যেটাতে গিয়ে চাষি গিয়ে সেখানে গিয়ে তার নিজের ফসল সরকারকে বেচতে পারবে, সরাসরি বেচতে পারবে। তো সেসবগুলো কোনোটাই রাখা হয়নি। ফলত দেশে কোথাও গিয়ে কি একটা পুঁজিবাদী ব্যবস্থা সরাসরিভাবে চলছে এবং দেশের শাসনটা পুরোপুরি ফ্যাসিবাদী, এটা বলতে চাইছেন? ফ্যাসিবাদী শাসন মানে ফ্যাসিবাদ চেনার, আমরা এক্ষুনি একটা নাটক অভিনয় করি, অশোকনগর নাট্যায়ন অভিনয় করে আমাদের গপ্প বলে, যার বিষয়বস্তুই হচ্ছে ফ্যাসিবাদের যে 14টি বা 10টি পয়েন্ট আছে, যে এগুলো ঘটলে ফ্যাসিবাদ মানে আমরা ধরে নিতে পারি পৃথিবীতে ফ্যাসিবাদের, তার 14টি পয়েন্টই এই দুটি সরকার, রাজ্য এবং কেন্দ্র, তারা ফুলফিল করতে পেরেছেন। 14টি পয়েন্ট মানে সারা বিশ্বে আপনি যেখানেই পড়তে যাবেন, পড়তে গেলেই দেখতে পাবেন যে 14টা পয়েন্ট আছে, যেই 14টা পয়েন্টকে দেখলে বোঝা যায় যে এটা ফ্যাসিবাদী সরকার বা গণতান্ত্রিক সরকার। তা মানে 14টা পয়েন্টই এই দুটি সরকারই একসঙ্গে মানে ফুলফিল করে ফেলেছে। সুতরাং ফ্যাসিবাদী কি না এটা বোঝার জন্য আর আমাদের বাইরে অপেক্ষা করতে হয় না। তার জন্য একজন স্ট্যান স্বামীর মতো একজন মানুষ, তাকে মেরে ফেলা হয় জেলের মধ্যে 9 লাখ। আর আজকের তারিখে আপনি শুধু RTI করে দেখুন না, আপনি মানে ভারতবর্ষের বুকে 277 বা 55 জন RTI করার জন্য খুন হয়ে গেছেন। RTI করেছে, কেন RTI করেছে? না, RTI করার জন্যই খুন হয়ে গেছেন। আর বাকি তো এই গৌতম নওলাখা থেকে শুরু করে বাকিদের তো চেহারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে মজার ব্যাপার যে নতুন 1 এপ্রিল থেকে যে নতুন আইন এসেছে, IPCর অনেকগুলো ধারাই বদলে যাবে। মানে যদি ভারতবর্ষে 4 জুনের পর দেখা যায় যে বিজেপি আগের মতোই তার মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার তৈরি করছে, তাহলে ওদেরই ঘোষিত কেউ যদি একবার ভালো করে RSSের ইয়েগুলো পড়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে ওরা আজ থেকে 70 বছর আগে যা যা লক্ষ্য নিয়ে সংগঠন তৈরি করেছিল তার প্রায় প্রত্যেকটি সমাপ্ত করতে পেরেছে মাত্র 10 বছরে। তার আগে বেশ 70 বছর ধরে তারা চেষ্টা করে গেছে, কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে সম্পন্ন করতে পেরেছে এই শেষ 10 বছরে। এবং সামনের বছর তাদের 100 বছর পূর্তি। ফলত বিজেপি এবং তার সঙ্গী সাথীরা তারা সমস্ত দাঁত নোখ নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তবে দেখুন, এই ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, সেটা হচ্ছে যে বামেদের সঙ্গে দক্ষিণপন্থীদের কি তফাৎ হয়। দক্ষিণপন্থীরা সবসময় আমি প্রথম, মি ফার্স্ট, আমাকে গুরুত্ব দেব, তারপর জনগণ। আর বামেদের ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে। মানে এখন অনেকেই বলে থাকেন, আরে দূর, ওরা তো ক্ষমতায় ছিল না, ওদেরকে ইলেকটোরাল বন্ড দেবে। 2005 সালে টাটা তিনি 25 লক্ষ টাকার চেক নিয়ে একে গোপালন ভবনে গিয়েছিলেন এবং বামেদের অন্যান্য জায়গায় গিয়েছিলেন, বামেরা নেয়নি। 2005 সাল, তো তখন তো সরকারে ছিল, মানে 3টে রাজ্যে সরকারে ছিল এবং কেন্দ্রে অন্যতম প্রধান বিরোধী দল হিসাবে বসেছিল বা সহযোগী দল হিসাবেও মাঝে মাঝে বসে থেকেছে। তো তখন তারা টাকাটা নেয়নি কেন? তার কারণ বামেদের ঘোষিত নীতিই হচ্ছে আগে জনগণ, তারপরে আমিটা শব্দটাও আবার সেটা হচ্ছে পার্টি, সেটা ব্যক্তি নয়। কিন্তু এখানে একদম দক্ষিণপন্থী রাজনীতির প্রথম কথাই হচ্ছে কিন্তু আগে আমি, তারপরে জনগণ। এবং আজকের তারিখে সেটা প্রমাণিত হয়ে গেছে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে। মানে মানে কোন স্তরে গেলে মানে শিশুর দুধের দাম কেড়ে নেওয়া যায়, এবং আমি কোনো রকম রাজ্যে কোনো নতুন কলকারখানা করতে না পারি, কিন্তু আমি লটারি দিয়ে মানুষকে জুয়া খেলায় এমন স্তরে নিমগ্ন করব যে যেখান থেকে দাঁড়িয়ে তার এমনিতেই সে যে তাকে যে ভাতাটা দেওয়া হয় সেই ভাতাটাও আমি কেড়ে নেব। কিন্তু ঘুরপথটা হচ্ছে ডিয়ার লটারি।
তো এইটার বর্তমান অবস্থা। তো আমি আপনাকে আগেই যেটা বললাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার যে আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে যে 10টি পয়েন্ট বা 14টি পয়েন্ট দেখেন, তার সবটি ফুলফিল করেছে হচ্ছে এই কেন্দ্র এবং রাজ্য সরকার। একদম ইলেকট্রাল বন্ড নিয়ে আপনিও কথা বললেন স্যার, এই বিষয়ে আসছিলাম। ইলেকট্রাল বন্ড যেখানে আমরা দেখছি বিভিন্ন কোম্পানিগুলোই কেন্দ্র সরকারে যারা রয়েছে বিজেপি, রাজ্য সরকারে তৃণমূল, এই দুই প্রধান দলকেই কিন্তু বেশ কোটি কোটি টাকা করে দিয়েছে, কয়েকশো কোটি টাকা, কয়েকশো না কয়েক হাজার কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে ক্রমে ক্রমে, কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে তো আলটিমেটলি টাকাটা গেছে, কিন্তু সাধারণ মানুষকে কিন্তু কোনোভাবেই সেটা বুঝতে দেওয়া হয়নি এই কয়েক বছরে, এমনকি এখনও বুঝতে দেওয়া হচ্ছে না। সংবাদ মাধ্যম কিন্তু এই ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো আলোচনা করছে। আমি তো আপনাকে আগেই বলবো, আমি আপনার প্রতি অমনোযোগী হইনি। আমি আপনাকে আমার এখানেই আছে যে কোন কোন শিল্পপতি কত কত এই যে হ্যাঁ, এইটা হচ্ছে হু ওনস ইন্ডিয়া, দ্য মিডিয়া। আপনি দেখুন মুকেশ আম্বানি থেকে শুরু করে আদানি পর্যন্ত এতগুলো মিডিয়া হাউস কিনে নিয়েছে, এবং তাকিয়ে দেখুন এদেরই টেলিভিশনের সমস্ত চ্যানেলগুলো পড়ে রয়েছে। তো আপনি কি করে শুনবেন যখন এদের কথাবার্তাই সবসময় আলোচিত হবে? এবং যেখানে কনক্লেভে আমাদের তথাকথিত এক অ্যাঙ্কার তিনি যখন ঘোষণা করেন এবং পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকাকালীন যে গণমাধ্যমে উচিতই নয়, দায় শব্দটা আমি বলছি না, উচিতই নয় সরকারের বিরোধিতা করা, এটা যখন ঘোষণা করছে তখন আর আপনি সে দেশে কী আশা করেন? তার তো কিছু আশা করতে পারেন না, এবং সে তো ঘোষণা করে দিয়েছে উচিতই নয়। দায় বলছি না, তার দায় নয় শব্দটা বললে একটা আলোচনার কোনো স্তর তৈরি হতো, উচিতই নয়। তা সুতরাং এগুলো জানা যাবে না। এগুলো জানাতে গেলে যারা বিরোধিতা করছেন তাদেরকে মানুষের কাছে নিয়ে গিয়ে জানাতে হবে। সেটা যদি বাম দল হয় বাম, যদি মধ্যপন্থী কোনো দল হয় মধ্যপন্থী। কিন্তু সমস্যা হলো যে আজকের তারিখেও যেটা খুব দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়াচ্ছে, যে আজকের তারিখেও কেবলমাত্র নিজেদের স্বার্থ এবং নিজেদের ক্ষমতায় থাকার চেষ্টা, এটার জন্য এখনও যে সামগ্রিকভাবে একে বাধা দেওয়ার দরকার আছে। কারণ যারা ঘোষণা করে দিয়েছে আজ থেকে 70 বছর আগে, আজ নয় 70 বছর আগে যারা ঘোষণা করে দিয়েছে যে এই সংবিধান আমরা মানি না, তারা ভারতবর্ষের পতাকাই তোলেনি প্রায় 15 থেকে 20 বছর স্বাধীনতার পরেও। তারা তাদের যে কেন্দ্রীয় অফিস আছে সেখানে ভারতবর্ষের পতাকা তো রাখেনি। সেই নিয়ে কেস হয়েছে, সেই কেসে হেরে গেছে। তারপর ভারতবর্ষের যে তেরঙ্গা, আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাটা লাগিয়েছে। তারা ঘোষিত ব্যবস্থা তাদের যে আমরা এই সংবিধান মানি না, আমরা এই পতাকা মানি না, এবং আমরা এই ব্যবস্থাটাকেও মানি না। তো তারা ঘোষণা করে দিয়েছে। সেই ঘোষণাটা 70 বছর আগে করেছিল। সেইটা আগামী 100 বছরে যখন তাদের দল হবে, এবং আপনি তার থেকেও সাংঘাতিক একটা খবর নিশ্চয়ই জানেন যে আরএসএস এবং আরএসএসের কাছাকাছি যারা আছে তারা 10টা সৈনিক স্কুল তৈরি করছে। তার বরাত পেয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার বরাত পেয়েছে। আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা এবং একজন নির্বাচন কমিশনার, তারা থাকবে নির্বাচন করার জন্য, সেটার বদলে সম্পূর্ণ পাল্টে দিয়ে সেখানে প্রধানমন্ত্রী এবং একজন ক্যাবিনেট মন্ত্রী এবং তাদেরই বসংবদ কোনো নির্বাচন কমিশন। আর চোখের সামনে প্রথম দফার নির্বাচন কমিশন নির্বাচন দেখেই বোঝা গেল যে কি হতে চলেছে এবং কীভাবে হতে চলেছে। বিশেষত পশ্চিমবঙ্গে যে আমাদের একেবারে এখনও টাটকা তাজা সমস্ত দৃশ্য চোখের সামনে ভাসে এই পঞ্চায়েত ইলেকশনের, সেটা যে আবার ঘটতে চলেছে এবং সেটা আরও রক্তাক্তভাবে ঘটতে চলেছে। কারণ
আমরা পুরনো কথায় শুনেছিলাম না যে দুটো শব্দ, এখন ভীষণ রকমভাবে দুটো শব্দ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। মা দিদিমারা খুব বলতেন, ভাত দেবার ভাতার নয়, কিল মারার গোসাই। এটা একেবারেই দুটো সরকারের সম্পর্কে কথাটা চলে। আর একটা হচ্ছে চোরের মায়ের বড় গলা। মানে আমি জানি না, এদের প্রধান মুখপাত্র তিনি শুধু মানে তৃণমূল সম্পর্কে বলতে গেলে আর কারোর কথার কোনো দরকার নেই, শুধু ওনার কথাগুলোকেই উচ্চারণ করলে তৃণমূল সরকারটি কী এই শেষ যা বলেছেন যে উত্তর কলকাতায় তো একজন তৃণমূলেরই একজন পদ্মফুল একজন ঘাসফুলে দাঁড়াচ্ছে, এটা বলেও কি করে ওখানে দাঁড়াচ্ছে হচ্ছে তৃণমূলেরই, হ্যাঁ পদ্মফুলেরই দুজন আছে, একজন তৃণমূলে দাঁড়াচ্ছে, একজন ইয়েতে দাঁড়াচ্ছে, এবং সেটা বলার পরেও তিনি মুখপাত্র থাকছেন। তার মানে তিনি কত দূর পর্যন্ত ব্যাপক দুর্নীতির কথা জানতে পারেন, যে কথাটা মুখ থেকে উনি উচ্চারণ করলে সরকারটাই হয়তো পড়ে যাবে। সেই কারণে তার এত বড় ক্ষমতা হচ্ছে যে সে সেই দলের প্রধান মুখপাত্র হয়েও এই ধরনের কথাগুলো বলতে পারছে। মানে দুর্নীতি কোন স্তরে গিয়ে পৌঁছলে, আর এরা এই পশ্চিমবঙ্গ যে ওরা প্রথমে ভেবেছিল আমরা তো বেশি দিন থাকবো না, 5 বছর থাকবো, যা পারি খেয়ে দিয়ে উড়ে চলে যাই। তারপর দেখতে হলো না, আরও 5 বছর আছি, কারণ বুঝে গেল যে ভোট মেশিনারি কী করে কাজ করানো যায়। কারণ তৎকালীন সময়ে তথাকথিত সিপিআইএমের মধ্যেই বসে থাকা কিছু লোকজন, যারা সরকারি ক্ষমতায় থাকতেই হবে এবং যথেষ্ট পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও চাই, তারাই গিয়ে তৃণমূলে দাঁড়ালো গিয়ে। কারণ এবং সেখানে দেখা গেল যারা 98 সাল থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে মারধর খেয়েছেন, জেলে গেছেন ইত্যাদি বামেদের বিরুদ্ধে দাঁড়িয়ে, তারা কোথা থেকে সব সরে গেলেন। এই সমস্ত কনভার্টেড তৃণমূলীরা কি হাজির হয়ে গেলেন, যারা সিপিআইএম থেকে ম্যাক্সিমাম, খানিকটা কংগ্রেস থেকে, কিন্তু কংগ্রেসের থেকেও যারা গেছেন তারাও কিন্তু একটা বামেদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য গেছেন। কিন্তু গিয়ে দেখতে পেলেন ওমা, এ তো ওই যে এই আবার সেই ফেরত যেতে হবে কবির সুমনের খাও। মানে এরা তো নিজেদের কথাবার্তাগুলো নিজেরাই বলে ফেলেছেন, তো নতুন করে জনগণের সামনে আর বলার কিছু নেই। এই তৃণমূল হোক বা বিজেপি, বারবার বামেরাও যেটা বলে এসেছে, আমরা দেখেছি বিজেমূল সেটিং। কিন্তু আজকে আমরা যদি দেখি, আমরা মানে গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হিসেব যদি করি, সেই হিসেব ধরে কোথাও গিয়ে বামেদের ভোট রামে গিয়েছে, এটা রাজনৈতিক মহলে বারবার আলোচিত হয়েছে। তো এবারে সেই ভোটটা ফিরে আসতে পারে বামেদের কাছে, এমন একটা কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে তৈরি হয়েছে। কি মনে হচ্ছে আপনার? কারণ তৃণমূলের দুর্নীতি অপশাসন থেকে বাঁচতে অনেকেই বিজেপির দিকে ঝুঁকছে, মানে রাজ্যের মানুষ, এমনটা কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা রয়েছে, মানুষ মনে করছে। এবং কোথাও গিয়ে আমরা যদি গত নির্বাচনে দেখি 18টা সিট পাওয়া বিজেপির ক্ষেত্রে, এই নির্বাচনে কীভাবে দেখছেন বিষয়টা, কী হতে চলেছে? প্রথমত 18টা সিট পাওয়াটা অমিত শাহের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ছিল, এটা স্পষ্ট হয়ে যায় নির্বাচনের ফল ঘোষণার পরেই। তারা আবার বেশিরভাগ লোক তৃণমূলে ব্যাক করে, এটা গোড়া থেকেই ঠিক করা ছিল যে আমাদের সংগঠন অতটা স্ট্রং নয়, সুতরাং তৃণমূলের ভেতর থেকে কিছু লোককে নিয়ে এসে সিট নেওয়া হোক। কারণ মূল অঙ্কটা হলো বামেদের কংগ্রেস এবং বামমুক্ত ভারত, এটা যদি মূল এজেন্ডা হয়, তাহলে যেখানে যেমনভাবে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আমার সহযোগী দলগুলোর সঙ্গে, কারণ দেখুন আপনি এটা খুব সহজভাবে যদি তাকিয়ে দেখেন, তাহলে 15 বছর ধরে এই সমসংখ্যক মানে সাংসদ নিয়ে বসেছিলেন বামেরা। তারা যখন এই গ্লোবালাইজেশন শুরু হলো, তখন তো তারাই আটকেছিলেন মানে হচ্ছে বলেননি যে একদম চলবে না, বলেছেন অ্যামেন্ডমেন্ট করো, পাল্টাও, দায় নিতে বলো। অর্থাৎ হঠাৎ করে আমার দেশে ঢুকে তুমি তার কোনো লগ্নি ওরমভাবে নেই, তারা আমারই এখান থেকে টাকা নেবে, নিয়ে হঠাৎ রাতারাতি উধাও হয়ে যাবে, সেটা হতে পারবে না। ভূপাল গ্যাস ট্র্যাজেডির দিকে আঙুল দেখিয়ে বামেরা বলেছিল যে দায় নিতে হবে, অন্তত পুরো স্ট্রাকচারের মধ্যে এমনভাবে তৈরি করা হোক যেখানে সরকারেরও ভূমিকা থাকবে এবং দায় নিতে হবে। আজকে সারা বিশ্ব জুড়ে চিৎকার চেঁচামেচি চলছে, যারা একটু বিশ্বের খবর টবর রাখেন তারা দেখতে পাবেন গোটা বিশ্ব জুড়ে চিৎকার চেঁচামেচি চলছে। শুরুটা করেছিলেন কিন্তু বারাক ওবামা, যে সরকারের অংশগ্রহণ ভীষণ দরকার।
কারণ এই যে তথাকথিত এই নিও কর্পোরেট যে পলিসি, সেই পলিসি অনুযায়ী সরকারের ভূমিকা যতটা কমে আসে ততটাই মঙ্গল। কিন্তু এই যে বামেরা ওখানে তখন বসেছিল এবং বসে এইটাই করার চেষ্টা করেছিল যে সরকারের ভূমিকা যেন বেশি থাকে, যাতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। হঠাৎ করে একটা দেশের মধ্যে ঢুকলাম, বেশ কিছু টাকা রোজগার করলাম, বেরিয়ে চলে গেলাম, রাতারাতি উবে গেলাম, সেটা করা যাবে না। এইটাই করার চেষ্টা করেছিল। আজকে সমসংখ্যক নিয়ে সাংসদ নিয়ে তৃণমূল বসে আছে, কি করছে? একটা কোড়ে আঙুল তুললে তো বিলটা আটকে যায়, তুললো না, হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে উধাও হয়ে গেলেন। না না, কোত্থেকে হবে? মানে 144 ধারা যখন 176 ধারা হয়ে যায়, 74 ধারা হয়ে যায়, তখন সংসদে কি করে উপস্থিত হবেন? আমার খারাপ লাগছে যে আমার তারা জুনিয়র মানে কলিগ, কিন্তু যা হয়। আর বামেরা, এটা আমার কথা নয়, এটা পিকেটি থেকে শুরু করে অমর্ত্য সেন পর্যন্ত, মানে দক্ষিণপন্থী কি বলা হয়, রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ থেকে শুরু করে বামপন্থী, মধ্যপন্থী অর্থনীতিবিদ, তারা পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখে কিন্তু বলেছেন যে বামেরা যদি একেবারে কোনো সংসদ থেকেই শূন্য হয়ে যায়, তাহলে চূড়ান্ত রকমভাবে স্বৈরাচার এবং ফ্যাসিজম নেমে আসতে পারে। এটা আজকের ছেলে মেয়েদের পড়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা পৃথিবীর বুকে প্রমাণিত সত্য হয়ে দাঁড়িয়েছে। তো সেইটা ঘটার ফল কি হয়েছে সেটা এখন দেখা যাচ্ছে। বামেরা শূন্য হলে কি হয় সেটা দেখা যাচ্ছে। রাজ্যের চিত্র কেন, আপনি গোটা ভারতবর্ষের চিত্র দেখুন না। এইটা করার জন্যই তো তথাকথিতভাবে এখানে, আপনি ভাবুন না, যে রাস্তার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময় মানে সিঙ্গুর আটকাবার জন্য বসেছিলেন, সেটা কার রাস্তা? কেন্দ্রীয় সরকারের রাস্তা। সিআইএসএফ এসে তুলে দিতে তার মানে 15 মিনিট সময় লাগতো না, মাফ করবেন, কেউ করলো না। উল্টে দুটো হেলিকপ্টার পেলেন এবং রাজনাথ সিং বসে রইলেন দিনের পর দিন। তখনই তো চিত্রটা খুব পরিষ্কার হয়ে যায় যে কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে বিজেপি এবং এখানকার তথাকথিত নিজেদের ঘোষণা অনুযায়ী নকশাল দল, তারা সকলে মিলে চেষ্টা করলো। আর 1 মাস গেলে যেখান থেকে মানে ফুল ফ্লেজেড প্রোডাকশান তৈরি হবে, এবং উল্টো দিকে এদের নেতারাই জমি জমা কিনে বসে আছেন তখন, কারণ সবটা বুঝতে পেরেছিলেন কি হতে চলেছে। গোটা পশ্চিমবঙ্গটাকে প্রায় 50 বছর পিছিয়ে দিলেন, এবং এখন যে অবস্থা হয়েছে 100 বছর পিছিয়ে গেছে। কারণ এই পরিমাণ ধার তো হয়নি। তো এটা যখন করলেন, দেখুন একই অবস্থা। আমি যেখান থেকে শুরু করেছিলাম যে যদি সেটিং না হতো, তাহলে এই সমসংখ্যক যে লোকজন বামেরা আটকাতে পেরেছিল, এরা আটকাতে পারেনি কেন? কিসের কারণে পারলো না? পারবে না, তার কারণ হচ্ছে বিজেপির সহযোগী কিছু দল, যারা তথাকথিতভাবে যারা রাজনীতি করেন, বোঝেন, তারা জানেন যে প্রচণ্ড বিক্ষোভ সামনে দেখাবো, কিন্তু আমার আদতে আপনি ভাবুন না, কোনো সংগঠন নেই গোয়ায়। কেন গেছিলেন? যাতে বিরোধী ভোটটা এবং জোটটাকে কেটে দেওয়া যায়, তছনছ করা যায়। ত্রিপুরায় কেন গিয়েছিল? মেঘালয়ে কেন গিয়েছিল? যেখানে কোনো সংগঠন নেই। আপনি যান গিয়ে দেখুন তো একটা পার্টি অফিস খুঁজে পান কি না। কিন্তু গোয়ায় সেই সময় আমি একটা অভিনয় করেছিলাম একটা সিনেমায়, সেটা ইন্ডিয়ান প্যানোরামায় ছিল, মানিকবাবুর মেঘ। তো সেইটার জন্য আমরা গিয়েছিলাম। তা আমি গিয়ে বুঝতে পারছিলাম না আমি পশ্চিমবঙ্গে আছি না গোয়ায় আছি। মানে প্রতি মোড়ে মোড়ে, প্রতি যে কী বলে মেট্রোর যে থাম, প্রতি থামে মমতা ব্যানার্জির ছবি। ওদের তো কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি তো এমনি 6,000 কোটি আপনি ইলেকটোরাল বন্ডে দেখেছেন। এখনও পিএম কেয়ার্স খোলেনি, তার বাইরেও যে প্রচুর পরিমাণ ক্যাশে লেনদেন হয়, সেগুলো তো কেউ জানে না এখনও পর্যন্ত। যেটুকু পাওয়া গেছে তাতেই তো ওটা কি বলবো, ওই আইসবার্গের শুধু মাথাটুকু পাওয়া গেছে, বাকিটুকু তো এখনো পাওয়া যায়নি। তো সুতরাং
কি মানে অর্বুদ অর্বুদ পরিমাণ টাকা। তা না হলে এখান থেকে অভিষেক ব্যানার্জি মাত্র 4 জনকে নিয়ে 38 লাখ টাকা খরচা করে এখান থেকে ওই কজনই প্লেনে ছিলেন, আর কেউ ছিলেন না। এখান থেকে ত্রিপুরা যান একা, আর মাত্র 4-5 জন ছিলেন ওনার। কে দেয় এই টাকাটা? আপনি ভাবুন না, ক্যাগ একের পর এক রিপোর্ট পেশ করছে। শেষ যে রিপোর্টটি পেশ করেছে, যে ভারতমালা প্রকল্প, সেখানে 11 লক্ষ কোটি টাকার মানে ঘোটালা হয়ে বসে আছে। ক্যাগের সেই রিপোর্ট উধাও হয়ে যাচ্ছে। আপনি মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো আলোচনা শুনতে পাচ্ছেন না। আপনি কথা বলতে গেলেই এই 1 এপ্রিল থেকেই যা আইন হয়েছে, যে কোনো মুহূর্তে আমার বাড়িতে পুলিশ ঢুকতে পারে। বাক স্বাধীনতা তো ছিলই না, ছেড়ে দিন, ওটা তো গোড়া থেকেই নেই। কলকাতা শহরে বসে অনেক কথা বলা যায়। একবার আমরা তো শুটিং টুটিং করতে যাই, গ্রামের দিকে গিয়ে এত কথা বললে এতদিনে ওং হয়ে যেতাম আমি। ওখানে একটা অন্য বিষয় চলে। এবার আমার বক্তব্য হচ্ছে, বামেরাও, আমি বামেদের ক্ষেত্রে বলবো যে মানুষকে তারা বোঝাতে পারছেন না যে আপনি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছেন। ভোটে জেতার পরে দেখা গেল সেই লোকটা তৃণমূলেই চলে গেছে। তাহলে এইটা মনে রাখবেন না আপনি। হাতের কাছে হঠাৎ করে আগের রাত্রিরে 5,000 টাকা 7,000 টাকা পেয়ে আপনার মনে হবে যে বেশ তো ভালো আছি। আর যদি মনে করেন ভাতা পেয়ে ভালো আছি, তাহলে এটুকু জেনে রেখে দিন যে পশ্চিমবঙ্গ সবচাইতে কম ভাতা দেয়। অনেক বেশি ভাতা দেয় তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু চলে যান যদি ভাতাতেই বেঁচে থাকতে চান। আর একটা বিষয় হচ্ছে যে আমার নিজের মনে হয় এরা অন্য কোনো ভাষা বোঝে না। তো যে যাই প্রচার করুক, আপনার যে প্রশ্নটা ছিল যে মানুষ কি বুঝবে না, মানুষকে তো কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে যে আপনি যত রকমের সংবাদ মাধ্যম যেটা ওরা নিয়ন্ত্রণ করে, সেখানে বোঝানো হচ্ছে যে বামেদের কোথায় সুযোগ, কোনো সুযোগ নেই। হ্যাঁ, বারবার করে। অথচ যদি আজকে বাধ্য হচ্ছে এখন ব্রিগেডের ছবি দেখাতে, বাধ্য হচ্ছে বড় বড় মিছিলগুলো দেখাতে, বাধ্য হচ্ছে, কিছু উপায় নেই এখন। কারণ সেগুলো এতই চোখের সামনে পড়ছে এবং সংবাদ মাধ্যম বলছি, সামাজিক মাধ্যমে এত ঘোরাঘুরি করছে এত ছবি, আর তো মানে এবার না বললে মুশকিলে পড়ে যাব, আমারই দর্শক কমে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা বরাবরেরই বিষয় হয়ে রয়েছে। আমার নিজের মনে হয় যে বামেরা যদি মনে করে তারা গণতান্ত্রিক পথে আন্দোলন করে মানুষ তো মিছিলে যাচ্ছেন, আমি তো নিজে হেঁটে দেখেছি মিছিলে যাচ্ছেন, কিন্তু ওরা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই বুথ যদি আগলানো না যায়, তাহলে এবারেও সম্ভব নয়। আর এবারে যদি সম্ভব না হয়, তাহলে আপনি এই পোশাকটা পরতে পারবেন না। আপনি জানি না মাছ খেতে কতটা ভালোবাসেন না মাংস খেতে কতটা ভালোবাসেন, পারবেন না। কারণ আমরা উত্তরপ্রদেশে গিয়ে দেখে এসেছি, রাজস্থানে গিয়ে দেখে এসেছি, যে বাড়িতে আমরা 4 বছর আগে গিয়েও পর্যন্ত আমিষ খেতে পেরেছি, সে বাড়ির মানে চৌহদ্দির মধ্যে আমিষ ঢুকতে পারবে না। মানে আপনি কি খাবেন, আপনি কি পরবেন, আপনি কি পড়বেন, এ সব ঠিক করবে। এই যেটা এখনও মানুষ বুঝতে পারছেন না, তার একটা বড় কারণ এরা প্রথম যে আঘাতটা করেছে সেটা হচ্ছে ইতিহাস, শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতটা প্রথমেই নামিয়ে নিয়ে এসছে। কারণ জানে ওই সত্যজিৎবাবুর ছবিটা আবার বারবার করে দেখতে হবে, হ্যাঁ, এরা যত পড়ে তত কম মানে। তো এদের দরকার হচ্ছে মানে মগজহীন একদল সৈন্যদল বা কর্মী দল, যারা কোনো চিন্তা ভাবনা করবে না, যুক্তির ক্ষেত্রে আসবে না যে এটা কি ঠিক হলো, তাহলে ওটার ভুল হলো না কেন। এরকম একটা জায়গায় যেতে গেলেই তো স্কুল থেকে মানুষ কোথা থেকে যুক্তিবোধ পায়, স্কুল থেকে পায়, কলেজ থেকে পায়।
সারা বিশ্ব জুড়ে এত বছর ধরে যে মানুষ যে জ্ঞান তৈরি করেছে, সেই জ্ঞান এই স্কুল কলেজের মাধ্যমেই তো সেটা আসে। তো সেটা যাতে না হয়, আগে সেটা বন্ধ করেছে। আপনি আজকের তারিখে পশ্চিমবঙ্গে যে পরিমাণ স্কুল বন্ধ হয়ে রয়েছে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন। মানে আর এক বড় ঘোটালা যে আজকে দার্জিলিং জেলার বেশ কিছু স্কুলে 2 জন মাত্র ছাত্র, কিন্তু শিক্ষক হয়ে রয়েছে হচ্ছে 6 জন, এবং বাড়িটাও চমৎকার রং টং করা, নতুন বাড়ি। তো হলো কী করে এটা? এবং যে সমস্ত শিক্ষক, তাদের ধরে একটু নাড়াচাড়া করলেই তো বাকিটা বোঝা যাবে যে এরা কী শিক্ষক এবং কেন শিক্ষক। এই সমাজ মাধ্যমে প্রচুর ঘুরে বেড়াচ্ছে যে অঙ্ক করতে দিচ্ছে, সামনে একটা বাচ্চা ছেলে উঠে অঙ্কটা করে দিচ্ছে, কিন্তু উনি কিছুতেই অঙ্ক করতে পারছেন না। উনি বলছেন টিফিন খেতে হবে, আমাকে এখন বাড়ি যেতে হবে। তো এই আর এখন জানি না আগামীকাল রায় বেরোবে, সেই রায়ে সিবিআই তো এক রকমের চার্জশিট দিয়েছে বা দিয়েছে, কিন্তু সেসব চার্জশিটে তো কিছু প্রমাণ করতে পারবে না।